নমস্কার। আমরা বর্ধমান ট্যুরের পক্ষ থেকে আজকে এসে গেছি ছন্দমের মহড়া কক্ষে। আমরা বর্ধমান শহরে উম, আমরা বর্ধমান শহরের মানুষ যারা গান ভালোবাসে, যারা নাচ ভালোবাসে, তারা নৃত্যানুষ্ঠান দেখতে সংস্কৃতি লোকমঞ্চে যায়, টাউন হলে যায়, রবীন্দ্র ভবনে যায়, অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানে যায়, বিভিন্ন মেলায় যায়। বর্ধমান শহরে বিভিন্ন অনুষ্ঠান হয়, সেখানে যায়। সেখানে বিভিন্ন যে নাচের দল নাচ করে, ছেলেমেয়েরা নাচ করে, সবাই আনন্দ পায়। এই যে যে তারা নাচ শিখছে, এর পিছনে একটা ভূমিকা থাকে, সবাই জানেন। যে বিভিন্ন নাচের স্কুল, তারা অনেক যত্ন করে ছেলে মেয়েদের নাচ শেখায়। সেই সব নাচের স্কুলের এক একজন অধ্যক্ষ থাকে, পরিচালক থাকে, পরিচালিকা থাকে, তারা নাচ শেখান, নৃত্যগুরু তারা থাকে। সেরকমই আমরা আজকে নৃত্য নিয়ে আলোচনা করব। বর্ধমান শহরের যে ছন্দম, তার প্রশিক্ষক বলা যায়, অধ্যক্ষ বা নির্দেশক, সেই মেহবুব হাসান। মেহবুব হাসানের সঙ্গে আমরা আজকে নমস্কার। আমি প্রথমেই আপনার কাছে যে জিনিসটা জানতে চাইব যে এবছর এই যে শীতকালে যতগুলো বর্ধমান শহরে অনেক মেলা হলো, উৎসব হলো, এখনও মানে উৎসবের রেস চলছে বিভিন্ন জায়গায়। বেশিরভাগ বড় উৎসবগুলো শেষ হয়ে গেছে, তাও হয়তো দুই একটা উৎসব হয়ে গেছে। আপনারা এই যে বর্ধমানে এবারে বিভিন্ন উৎসব মেলায় যে আপনাদের ছন্দমের পক্ষ থেকে যে অনুষ্ঠানগুলো করলেন, এই অনুষ্ঠানগুলো করে আপনি কতটা, মানে আপনার ভালো লাগলো? আপনার ছেলে মেয়েদের আগামী দিনে এই উৎসবে নাচের পক্ষে কতটা এগিয়ে যেতে পারলো? যে কোনো উৎসবে বা কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা নিশ্চয়ই একটা আনন্দের এবং ভালো তো লাগেই। বাচ্চারা খুশি হয়, তারা একটা বড় মঞ্চ পায়। বর্ধমান শহরের যে সমস্ত উৎসব এবং মেলা হয়, সত্যি অনেক বড় বড় উৎসব হয়। তাতে বিশেষত শীতকালে। হ্যাঁ, শীতকালে তো হয় এবং সারা বছর আরও বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, বিভিন্ন রকম দিবস থাকে। সব মিলিয়ে বর্ধমান শহরে একটা খুব সুন্দর একটা সাংস্কৃতিক পরিমণ্ডল আছে। সেই পরিমণ্ডলেই আমরা বড় হয়ে উঠছি। আমাদের ছন্দমের ছেলেমেয়েরাও সেইভাবে বড় হচ্ছে, বড় মঞ্চ পাচ্ছে। তারা খুব মানে খুশি সব ব্যাপার নিয়ে, আমরাও খুশি। এমন কি যে গার্জেনরা, মানে একটু কম বয়সের মেয়েরা, ছেলেরা যখনই একটু নাচ শিখলো, তাদের একটা ইয়ে থাকে যে ছেলে মেয়েদের কবে মঞ্চে দেখতে পাবো, মঞ্চে একটু নাচ করব, তাদের ভিডিও তুলবো, একটু সোশ্যাল মিডিয়ায় দেবো। এই লক্ষ্যটা আপনি কিভাবে নিচ্ছেন? মানে এটা কতটা ভালো দিক বা এটা কতটা নেগেটিভ হতে পারে? না, এটা খুব ভালো একটা পয়েন্ট। কারণ হচ্ছে যে সত্যি আমাদের কাছে যারা বাচ্চারা আসে, আমি দীর্ঘদিন বাচ্চাদের নিয়ে মূলত বেশি কাজ করি। আর আমার যারা বড়, তারা সেই বাচ্চা থেকেই বড় হয়। আমি খুব বড়দের নিয়ে ডাইরেক্ট সোজাসুজি কেউ ক্লাসে আসুক, আমি চট করে সেটা নিই না। তো এই যে এসেই বাবা মারা 1 মাস 2 মাস 3 মাস শেখার পরই, স্যার আমার মেয়ে কবে অনুষ্ঠান করবে, এই যে একটা ব্যাপার, এটা খুব মানে ভালো লক্ষণ কিছু নয়। মানে ওটা এখন সোশ্যাল মিডিয়ার এটা জন্য সোশ্যাল মিডিয়ার জন্যই আরও হয়েছে যে আমার ছেলেমেয়েদের কি করছে, কোথায় করছে, একটু ভিডিও করে দেখাবো, দেখাবো। ভিডিও করে দেখাবো। কিন্তু এটা একটা নৃত্য জগৎ বা যে কোনো সাংস্কৃতিক জগতেই একটা কিছু করতে গেলে অনেকটা সময় অতিবাহিত করতে হবে, নিবিড় অনুশীলন করতে হবে, গুরুর নির্দেশ পালন করতে হবে। সব মিলিয়ে তাকে যদি সে খুব ভালোভাবে কিছু প্র্যাকটিস না করে উঠতে পারে, সে যদি সময় ব্যয় না করে সেই নৃত্য বলুন, গান বলুন, যাই বলুন, সেইটা ঠিক মানে মঞ্চে ওঠার উপযুক্ত হতে একটু সময় লাগে। কিন্তু এখন চাহিদা, ছেলেমেয়েদের চাহিদা, অনেকেই হয়তো এর মধ্যে হয়তো ভালো টুকটাক করে, কিন্তু এই অভিভাবকদের চাপে পড়েই আমাদের মূলত এটা অনেক সময় কি করতে এটা হয় যে তারা সম্পূর্ণ উপযুক্ত বা পরিণত হয়নি, না, কিন্তু তাদেরকে মঞ্চে করতে হয় অনেক সময়। এর উৎসব পালন করার জন্য। উৎসবে করার জন্য বাবা মাদের চাপ থাকে। সর্বোপরি অনেকেই এটা স্বীকার করেন যে স্কুলগুলো তো চলবে কীভাবে, যারা গার্জেন আসছে, যারা অভিভাবক, তারা চাইছে অমুক স্কুল অত অনুষ্ঠান করছে, তাহলে ওখানে যায়, আমার ছেলেমেয়েরা একটু অনুষ্ঠান করবে, মঞ্চে দেখতে পাবো, টিভিতে দেখতে পাবো। এই কারণেই এটা হয়। কিন্তু তাতে কাজ সবসময় খুব ভালো হয় সেটা নয়। ওরই মধ্যে করে নিতে হয় যতটা ভালো করা যায়, তা বারবার রিহার্সাল দিয়ে একই ধরনের
ইয়ে করতে, অনুষ্ঠান যাতে হয় সেইভাবে করতে হয়। এবার আমরা চলে যাব আপনার মানে প্রথম নাচে আপনি কত বছর বয়স থেকে নাচ শেখা শুরু করেছিলেন, কার অনুপ্রেরণায় নাচে এলেন এবং কার কাছে প্রথম শিখেছিলেন? না, এটা একটা খুব মজার প্রশ্ন, অনেকেই করে। আমি কিন্তু খুব ছোট বয়স থেকে নাচের ধারে কাছেও ছিলাম না। আমি প্রথম থেকেই খেলাধুলার সাথে জড়িত ফুটবলে ছিলাম। গোলকিপার ছিলেন? হ্যাঁ, দীর্ঘদিন ফুটবল খেলেছি, ডিস্ট্রিক্ট খেলেছি। এমনকি কলকাতায় মোহনবাগান মাঠের পাশে যে আমাদের কোচিং ছিল, আমি কলকাতা গিয়ে কোচিং করতাম যে একটা সময় কলকাতায় খেলবো বলে। তো ঘটনাচক্রে যা হোক, কলেজে পড়ার সময় আমি যেহেতু যোগব্যায়াম জিমনাস্টিকও করতাম, আমি একটি ন্যাশনাল ক্যাম্পে গিয়েছিলাম সল্টলেক স্টেডিয়ামে। সেখানেই আমার গুরু অলকানন্দা সরকারের সাথে আলাপ, এবং উনি আর মানে বিশেষ চাহিদা, অনুপ্রেরণায় যে তুমি করো, তোমার শরীরে একটা নৃত্য আছে, তোমার শরীরে একটা মানে নৃত্যের একটা আপনার প্রতিভাটা আছে। প্রথমে তাহলে ওনার চোখে পড়েছিল? হ্যাঁ, উনি, তার আগে আমাকে আমি কোনোদিন প্রথম ভাবিনি। উনি আমাকে কার কাছে শেখা শুরু করেছে? উনি অলকানন্দ সরকারজির হাতেই আমার হাতে করি, এখনও ওনার কাছে যাই, এবং ওখান থেকে উনিই আমাকে পরবর্তী সময়ে ডক্টর মঞ্জুশ্রী জাগি সরকার, তারপর ওখান থেকে আনন্দ শঙ্কর, আইপিএটি থাকাকালীন আমি প্রচুর গুরুদের সান্নিধ্য পেয়েছি। ডক্টর মহুয়া মুখোপাধ্যায়, ডক্টর পৌশালী মুখোপাধ্যায়, গায়ত্রী চট্টোপাধ্যায়, শান্তি বসু, শম্ভু ভট্টাচার্য, বটু পাল, অসংখ্য গুরুদের সাথে আমি কাজ করার সৌভাগ্য পেয়েছি, তাদের কাছে শেখার সৌভাগ্য হয়েছে। এটা আমার একটা বড় পাওনা। এই যে আপনার এই এত বড় বড় গুণীজন যাদের কাছ থেকে আপনি শিখেছেন, সেখানকার স্মরণীয় যদি কিছু ঘটনা থাকে যে আপনি নাচ শেখার সময় কোনো একদিন বিশেষ মুহূর্তে আপনাকে কেউ বিশেষ কোনো উপদেশ বা বিশেষ পরামর্শ বা বিশেষ বকাঝকা, হ্যাঁ, এই ধরনের যদি কিছু থাকে আর কি? না, বিশেষ মুহূর্ত তো আছেই। যেমন আমি ওখানে যখন করতাম, তখন যেহেতু ক্রিয়েটিভটাই বেশি করতাম, কিন্তু পৌশালী মুখোপাধ্যায় যখন আমি আইপিটি থাকি, তখন উনি আমাকে বললেন, এই তুই খুব সুন্দর ওডিসি করতে পারবি, তো উনি ওডিসি করাতেন আমাদের। তো সেখান থেকে আমাকে রবীন্দ্র ভারতী ভর্তি করার জন্য একটা ইয়ে করলেন, কিন্তু তখন আমি অলরেডি বর্ধমান হোমিওপ্যাথি মেডিকেল কলেজে ভর্তি হয়েছি। তো ওই জন্যে আমি করতে পারলাম না। দিদি খুব আমাকে বকেছিল, তুই কেন করলি না, হয়তো করলে আজকে ওডিসি করতাম বা আরও অন্য জায়গায় চলে যেতেন। হয়তো হতো। তারপর আমি আনন্দ সংঘের কাছে যখন টিমে ইয়ে করতাম, তখন আমি ওই ছাত্র যুব উৎসব যে ইয়ে হয়, সেটা আমি ইয়েতে আমাদের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আমি ওই অনুষ্ঠান শোটা করেছিলাম, এবং বিশ্বকাপেও আমি তখন বিশ্বকাপ হয়েছিল, আমাদের উদ্বোধন হয়েছিল ইডেন গার্ডেন্সে। আমি সুযোগ পেয়েছিলাম, কিন্তু এখানে বর্ধমান থেকে নিয়মিত রিহার্সাল দিতে যাওয়া আসার অসুবিধার জন্য আমি শেষ পর্যন্ত আনন্দ শঙ্কর গ্রুপে যখন আপনি করেছেন, আপনি মানে তনুশ্রী শঙ্করের সঙ্গে একই স্টেজ কখনো শেয়ার করেছিলেন? না, আমাদের দিদি, আমি যতদিন ছিলাম তখন দিদি আমাদের সাথে কোনো পারফর্ম করেননি। দিদি করাতেন, দেখতেন, আমাদের বড় টিম ছিল, সবাই মিলে করতো, মাস স্কেলে করতাম আমরা। সেইখানকার অভিজ্ঞতা মানে তনুশ্রী শঙ্করের কাছে শেখা? হ্যাঁ, একদিন খুব বকা খেয়েছিলাম। মানে আমাদের ক্লাস হতো 8টার সময়, আমি একদিন মানে 3.5 বছরের মধ্যে একদিন আমি 8টা 10-15 ঢুকেছিলাম, কিন্তু আমাকে ক্লাস করতে দেয়নি। এবং কিন্তু যেহেতু আমি বর্ধমান থেকে যেতাম ভোরবেলায়, এখানে এই 4টে সময় ট্রেন ধরে যেতাম, তো আমি যেতাম বলে আমার জন্য একটাই অ্যালাউ করেছিল, এটাও একটা পাওয়া, যে তুমি ক্লাসটা বসে দেখতে পারবে, কিন্তু ক্লাস তুমি করতে পারবে না। মানে একদিকে যেমন শাসন, একদিকে আদর, দুটোই পেয়েছিলাম, যে তুমি ক্লাস করতে পারবে না যেহেতু তোমার লেট হয়ে গেছে, কিন্তু যেহেতু তুমি দূর থেকে এসছো এবং নিয়মিত আসো করো, তুমি ক্লাসটা দেখতে পাবে, যেটা অন্যরা কেউ পারতো না। মানে দরজা থেকেই তারা ফিরে যেত। কিছু আপনার জন্য ছাড় ছিল। এই আর কি। আর আপনার যে প্রথম যার অনুপ্রেরণা ছিলেন, তার সম্বন্ধে যদি 2-4 কথা বলতে হয়, কী বলবেন? অলকাদি তো আমার একদম গুরুমা, এখনও অতি সজ্জন মানুষ, মানে অত বড় হৃদয়ের মানুষ। আমি বর্ধমান থেকে যেতাম শুনে উনি সল্টলেকে উনি থাকতেন। কী ধরনের নাচ শেখাতেন? উনি বিশ্বভারতী থেকে করেছিলেন, তখন সব ধরনের নাচই করতেন, মূলত মণিপুরি বেশি করতেন, কিন্তু উনি রবীন্দ্র নৃত্যের ওপর ওনার একটা গবেষণামূলক কাজ ছিল। তো উনি প্রচুর সিনেমাতে কাজ করেছেন, উত্তম কুমারের সাথে কাজ করেছেন। যখন রবীন্দ্র সদন উদ্বোধন হয়, তার উদ্বোধনী নৃত্য উনি করেছেন।
বিদেশে গেছেন। তো উনি আমাকে এতটাই ইয়ে করতেন যে আমি যেহেতু বর্ধমান থেকে যেতাম, উনি আমাকে ওনার বাড়িতে রেখে দুপুরে খাওয়া দাওয়া করেছে কিনা, টিফিন বিকালে খাইয়ে তবে আমাকে কিন্তু ছাড়তেন। সেই আগেকার দিনের সেই একদম, একদম। গুরুদেবদের শিষ্যের প্রতি যে একদম, একদম। ভালোবাসা এবং সেরকম ব্যাপার। একদম এখন আমি কলকাতায় গেলে কোথাও কোনো অসুবিধা সুবিধা হলে আমি ওনার কাছেই উঠি, এবং না উঠলে উনি এখনও বকাঝকা করেন। এবং বাড়িতে ফোন করে বলে যে মেহবুব কলকাতায় আসছে, ওকে আজ এত রাতে ফিরতে হবে না, ও আমার বাড়িতে যাবে, কাল সকালে ফিরবে। এখন স্টিল নাও এই পাওনাটা এখনও আছে। আপনি এই যে বাংলাদেশে গেছিলেন, সেই বাংলাদেশের আপনার কি মনে হয়েছে? বাংলাদেশে আমরা তো জানি ওখানে বাংলা গান, বাংলা নাচ, তারা এখনো আমাদের এখানে যেমন বাংলার পাশাপাশি যেমন অন্য ভাষা এসে বাংলাকে কিছুটা আমরা মানে আমাদের কিছুটা চাপে ফেলেছে, চাপে ফেলে দিচ্ছে। আমাদের কিন্তু সংস্কৃতিও একটু বিপন্ন। কিছু কিছু বেসরকারি স্কুল যেমন বাংলাটাকে, বাংলা নাচ, বাংলা গানটা তাদের হয়তো অনুষ্ঠানে করে, কিন্তু সেখানে প্রাধান্য পায়। কিন্তু বাংলাদেশের পরিস্থিতিটা কীরকম ওখানকার চিত্রটা কি? আমি প্রায় 12-14 বছর ধরে বাংলাদেশে নিয়মিত যাচ্ছি। আমি অলকানন্দাজিও আমার সাথে গেছিলেন, ওনার সাথেও আমি ওখানে বাংলাদেশে একসাথে মঞ্চ শেয়ার করেছি, এখানে কলকাতাতেও করেছি। গুরু অজিত সান্যাল, যিনি বুলবুল চৌধুরী একদম শিষ্য ছিলেন, বুলবুল চৌধুরী বাংলাদেশের নৃত্যাচার্য, ওনার নৃত্য নিয়েই আমার মূলত বাংলাদেশে যাওয়া, লেখালেখি করা ওনার উপরে। ওনার নাচ সারা পৃথিবীতে কোথাও আর পাওয়া যায় না, মানে বুলবুল চৌধুরী। সেটা অজিতবাবু যেহেতু ওনার সাথে দীর্ঘদিন কাজ করেছেন, ওনার ট্রুপে সারা বিশ্ব ঘুরেছেন, ওনার কাছ থেকে আমি কিছু ওনার নৃত্য বিভিন্ন বুলবুল চৌধুরী নিজস্ব একটা ক্রিয়েটিভ, পুরোটা ক্রিয়েটিভ। উনি স্বশিক্ষক ছিলেন, কোনো শিক্ষক ছিল না, উনি নিজেই ইয়ে করতেন। ওনার শিষ্য শম্ভু ভট্টাচার্য, বটু পাল, অজিত সান্যাল, অনেকে। তো ওনার যে নৃত্যধারা সেটা মূলত ক্রিয়েটিভ। তো সেইগুলো আমার কাছে কিছু থাকার জন্য আমি বাংলাদেশে নিয়মিত। বাংলাদেশের মানুষের কাছে এই নৃত্য, বাংলা গানের সঙ্গে নাচ, এটার আবেগটা কীরকম? অসাধারণ। বাংলাদেশ না গেলে মানুষ বুঝতে পারবে না যে বাংলা ভাষা কী, বাংলার ঐতিহ্য কী। তারা বাংলা টাকা ছাড়া কিছু বোঝেই না। আমাদের তো এখানে সমস্ত কথা বলুন, পোস্টার বলুন, সব জায়গায় হাজার রকমের লেখা, ওখানে বাংলা ছাড়া হয় না। কলকাতায় তো কিছু কিছু জায়গায় গেলে মনে হবে যেন হিন্দি চলে এসেছি। বর্ধমানে তো আপনি বিশ্বরদি যান, আপনি 10টার মধ্যে দেখুন 8টা লোক আপনাকে হাই হাই করে কথা বলছে, মানে অবাক হয়ে যায়। আমি নিজে অবাক হয়ে যাই। কিন্তু বাংলাদেশে না, আমি অবাক হয়ে যাই যে আমরা এটা কি পশ্চিমবাংলা, বর্ধমান, না এটা কোথায় এসেছি আমি। এটা আমার খুব ইয়ে লাগে যে এটা আমরা কোথায় যাচ্ছি, কিন্তু বাংলাদেশে এই জায়গাটা। কিন্তু আপনারা যে নাচ শেখান, আমরা দেখেছি যেটা বিভিন্ন আপনাদের কোনো মঞ্চে যদি আপনাদের 5টা-7টা নাচের অনুষ্ঠান থাকে, বিশেষ বিশেষ মঞ্চ, বড় মঞ্চ, সেখানে 5টা নাচ থাকলে আপনারা মানে বাংলা ছাড়া অন্য হিন্দি গানই যদি বলি, আপনাদের 2টো নাচ রাখতে হয়। বাংলাদেশে কি সেরকম ব্যাপার আছে নাকি? না, বাংলাদেশে আমি দেখিনি। আমি এতদিনে যতগুলো ওদের অনুষ্ঠান দেখেছি, বড় ছোট, সরকারি বেসরকারি, কোথাও আমি হিন্দি গান, মানে যেগুলো আমরা করি সাধারণত, করতে হয় অনেক সময়। না, হিন্দিকে খারাপ বলছি না, খারাপ নয়, মানে ওই ইয়েটাকে আর আমাদের সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর তো হিন্দিতে, হ্যাঁ হিন্দিতেই করে গেছে, সেটা নয়, আমরাও তো করেছি। কিন্তু ওদের ওখানে ওই মানে হিন্দি ভাষায় অনেক ভালো ভালো নাচ হয়, হয়তো নিশ্চয়ই হয়, যারা আমাদের এত বড় দেশ, সবার দেশাত্মবোধক গান আছে, কিন্তু ওদের ওখানে সবটাই বাংলাতেই হয়। দেশাত্মবোধক বলুন, আধুনিক বলুন, সেই সিনেমার গান বলুন, ফোক বলুন, সবটাই বাংলাতে। ওখানে আপনি যে বিভিন্ন মঞ্চে গেছেন, সেই মঞ্চে কীরকম আপনাদের অনুষ্ঠানে সাড়া পেয়েছিলেন? ভালো। আমার তো খুব মানে ভীষণ, ওখানে আমার একটা যদি স্মরণীয় ঘটনা বিভিন্ন শহরে। আমার যাওয়া মূলত বুলবুল ললিতকলা একাডেমি অফ ফাইন আর্টস, বাফা, যেটা ওয়াইজ ঘাটে, ওদের প্রায় 50 বছরের ওপর বয়স ওই সংস্থায় মূলত যায়। তারপর শিল্পকলা একাডেমি, যে বাংলাদেশ সরকারের, তার বিভিন্ন অনুষ্ঠানে যায় আর কি, সরকারিভাবেই যায়। তো ওখানে অভিজ্ঞতা ভীষণ ভালো। আমি আমার ছেলে এবং মেয়েকেও নিয়ে গেছি। আমার মেয়ে এবং আমি একসাথে বুলবুল চৌধুরী জন্মশতবর্ষে ওদের যে সোট ডান্স, সেটা করেছিলাম। তো অসাধারণ, বিভিন্ন কাগজে লেখালেখি, আমার অনেক ইন্টারভিউ, বাংলাদেশ টেলিভিশনে, যেটা সাধারণত ওদের সরকারি টেলিভিশন, সেখানে ইন্টারভিউ দিয়েছি।
তো এই পাওনাটা পেয়েছি, এবং মেয়েকে তো বারবার ওরা ডাকে যে আপনার মেয়ে এত সুন্দর নাচ করে, ও কেন আপনি ওকে কেন নিয়ে আসেন না, বারবার নিয়ে আসবেন, ওর নাচ দেখতে চাই। আপনার মেয়ে কি অনুপ্রেরণা কি আপনি ও আসলে না অন্য কারোর কাছে শিখেছে আপনার কাছে? না না, ও শিখেছে অনেকজনের কাছেই, এবং ও আপনার মেয়ের নামটাও একটু জানেন? ওর ডাকনাম মুদ্রা, ভালো নাম ইন্না রুকাইয়া মেহবুব। ও যখন 5 মাস বয়স ও প্রথম মঞ্চ শেয়ার করে। তো মানে আমার তখন একটা ডান্স ড্রামা হচ্ছিল আমার বার্ষিক উৎসবে, সেখানে একটা গল্প হয় যে একটা মশার বাচ্চা জন্মায়, সেই বাচ্চাকে ঘিরেই নৃত্যনাট্যটা বেড়ে ওঠে। তো ওই অত ছোট বাচ্চা পুতুল দিয়ে আমরা প্র্যাকটিস করছিলাম, কিন্তু আপনার নিজের ঘরেই যখন যখন মঞ্চে অনুষ্ঠান করলাম, মঞ্চের আগের দিন পর্যন্ত সবাই ভেবেছিল যে পুতুল করেই হবে, কিন্তু মঞ্চের দিন আমি ওকে একদম মানে মেয়েকে শুয়ে দিয়েছিলাম। যখন হাত পা নাড়ছে সবাই ভাবছে যে পুতুলটি এরকম নাচছে, যখন আমি অন্ধকারের মধ্যে পরে যখন দৃশ্য চেঞ্জ হলো, আমি তুলে নিয়ে চলে গেলাম, তখন সবাই অবাক হয়ে গেল যে এইবার একটু মানে সেরার সেরা যেটা বলা যায় সেই রকম যদি প্রশ্নের মধ্যে আমরা যাই, তাহলে আপনাকে প্রথমে জিজ্ঞেস করব, আপনি যাদেরকে নাচ শিখিয়েছেন সেরকম কয়েকজনের নাচ আমি দেখেছি, আমি সেটা আপনার কাছ থেকে জানতে মানে আপনার মুখ থেকে সেটা শুনতে চাই। আপনার কাছে যারা নাচ শিখেছে এবং বিভিন্ন মঞ্চে নাচ করেছে, বহু প্রশংসা পেয়েছে, সেরকম কয়েকজনের সম্বন্ধে যদি বলেন আপনার পছন্দের, আপনার ছাত্রী। হ্যাঁ, আমার ছাত্রী যারা হয়েছে সত্যি অনেকেই আমার মানে খুব গর্ব হয়, তারা এখনও কাজ করছে অনেক জায়গায়, বিদেশেও থাকে তারা। যেমন মৌমিতা দাস, ডাকনাম জবা, দীর্ঘদিন কাজ করেছে আমার কাছে শেখার পর। পরবর্তীকালে ওড়িশি শিখেছে দীর্ঘদিন কৌশলী মুখোপাধ্যায়ের কাছে। সে এখন নাচের মধ্যে আছে, একটা স্কুলে শিক্ষকতা করে। সঞ্চিতা রায় সেন এখনও বিদেশে থাকে, এখনও নিয়মিত চর্চা করে, গৌরীতে স্কলারশিপ পেয়েছে। তারপর প্রত্যুষা দত্ত বলে একজন আছে, ও চাকরি করে, এখনও নাচ করে। উৎসা দাস, প্রীতি দে, প্রীতিও খুব ভালো ছাত্রী। আমাদের ইপসিতা হালদার, আমার পূজা ঘটক, চন্দনা ঘটক, মোহনা এখনও কাজ করছে, মোহনা, এরকম অসংখ্য ছাত্র। এরা আপনার কাছে মোটামুটি কত বছর বয়সে এসেছিল? এরা সবাই কম বেশি ওই কেউ 3 বছর, কেউ 3.5 বছর, মানে তার মানে তো ক্লাস 1-এরও আগে। হ্যাঁ, 1-এরও আগে। আমার কাছে এখনও যারা আছে তারা সব ওই কেউ 1-এ পড়েও না, এরকমও 20 জন আছে। আমার বরাবরই মানে আমার প্রায় ধরুন 33-34 বছর স্কুলের বয়স হলো, ওই প্রথম দিন থেকেই আমার সব বাচ্চারাই আমার ঘরে ঘোরাফেরা করে। তারাই বড় হয়ে কেউ 20 বছর করেছে, কেউ 22 বছর করেছে, করতে করতে বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, একসাথে এসছে তারা অনুষ্ঠানে দেখা করতে, এইভাবেই। এমন কি হয়েছে যে আপনি মানে বাইরে গেছেন, হঠাৎ করেই আপনাকে পিছন থেকে কেউ ডাকলো, বা কোনো একটা বিয়ে বাড়ি গেছেন, আপনার কোনো একজন ছাত্রী এসে আপনাকে প্রণাম করলো, এইরকম মানে ঘটনা ঘটলে সেই সময় আপনার কি মনে আসে? হ্যাঁ, এটা তো আমার শুধু বর্ধমান শহরেতে হয়, যে কোনো জায়গায়, শুধু মানে যে কোনো অনুষ্ঠানে বলুন, বিয়ে বাড়ি বলুন, মানে যে কোনো অনুষ্ঠানে, যে কোনো জায়গায়, যে কোনো স্কুলে, যে কোনো কলেজে, যেখানে যাই, বর্ধমান জেলার বাইরে এমনকি ভারতবর্ষ অনেক জায়গায় গিয়ে হঠাৎ কোথাও দেখেছি, বাংলাদেশেও তো অনেক মানুষ অনেক জায়গায় গিয়ে আসে, তারা এসে আমার সাথে কথা বলে, প্রণাম করে, দেখে, আপনাকে ফেসবুকে দেখেছি, আপনাকে অনেক জায়গায়। না, প্রিয় ছাত্রীদের বা ছাত্রদের যখন অনেক দিন পর দেখা হয় এসে আপনার কাছে, হ্যাঁ হ্যাঁ, সেও আছে, তারা আসে দেখা করতে। যেমন ওই সঞ্চিতা কথা বললাম, বিদেশে থাকে, প্রত্যেক বছর পুজোতে আসবে, 10 দিনের জন্য ছুটি নিয়েই সে আসে, কিন্তু সে যাবার সময় আমাকে দেখা করে আমার জন্য এত রকম উপহার নিয়ে আসে। আমার নিজের ইয়ের আগে যে তুই এত প্রতি বছর কেন উপহার নিয়ে আসিস, সেটা আমি দেখেছি, ও এসছে এবং আসার পর ফেসবুকে আপনার সঙ্গে ছবি, এবং যারা বাইরে থাকে তারা আসলে, বর্ধমান শহরে আসলে তারা আমার সাথে দেখা করে যায় না, এটা অনেক বড় পাওনা নিশ্চয়ই, এটা আমার ভালো লাগার দিক। আপনার যে বিভিন্ন জায়গায় আপনি যে এই অনুষ্ঠানগুলো করেন, এখন কথা হচ্ছে আপনারা যে বিভিন্ন মেলায় বা বিভিন্ন উৎসবে অনুষ্ঠান করেন, অনেকে হয়তো পারিশ্রমিক দেয়, হ্যাঁ, একটা নাচের টিমের তো অনেক খরচা, ড্রেস আছে, ছেলে মেয়েদেরকে নিয়ে যেতে হয়,
অনেক কিছু লাগে, অনেকে পারিশ্রমিক দেয় বা অনেকে পারিশ্রমিক দেয় না, বেশিরভাগই দেয় না। কিন্তু আবার এইটাও শোনা যায় যে কেউ কেউ হয়তো ব্যক্তিগত নাচ বা সেখানে ডোনেশন দিয়ে বা বিশেষ কাউকে ধরে কোথাও সুযোগ পেল, এরকম কি হয়? হ্যাঁ, সে নবাগটা তো আগেও ছিল, এখনও হয়। কোথাও সুযোগ পাওয়ার জন্য সে কাউকে ধরে, ধরাটা ব্যাপার আছে, কিন্তু বিশেষ কোনো চ্যানেলে অনেকেই করে। শোনা কথা, আমার ক্ষেত্রে হয়তো জীবনে কোনোদিন হয়নি, কিন্তু অমুক অমুক চ্যানেল অনুষ্ঠান করার জন্য এত টাকা দিতে হলো, অমুক জায়গায় অনুষ্ঠান করার জন্য একটা বড় বিজ্ঞাপন দিয়ে দিলাম। এইভাবে কি অনেকেই করে? এইভাবে কি আপনার মনে হয় উপর দিকে ওঠা যায়? না, এটা একটা অবধি হয়, একটা অবধি হয়। নিজে যদি পরিশ্রম না করেন, নিজে যদি সাধনা না করেন, ছেলেমেয়েরা যদি ভালো না কাজ করে, নিজস্ব উৎকর্ষতা যদি না থাকে, আপনি বেশি দূর যেতে পারবেন না। ওই বর্ধমান শহরে দুটো অনুষ্ঠান করবেন বিভিন্ন মঞ্চে, এছাড়া আর হবে না, যাওয়া যায় না। বর্ধমান শহরে তো আপনার সঙ্গে অনেকেরই হৃদ্যতা আছে, যে অনেক নাচের স্কুল আছে, আমরা দেখেছি নাচ শেখায়, নাচের গুলো। তার মধ্যে ভালো যারা আপনার কাছে যে বর্ধমান শহরের এরা নাচের প্রতি তাদের দখল আছে, এরকম কয়েকজনের নাম যদি বলতে হয়, কার কথা বলবেন? না, বর্ধমানে অনেকেই ভালো কাজ করছে, করে। যেমন আমার বিশেষ বাল্যবন্ধু এবং রামকৃষ্ণ চট্টোপাধ্যায়, ওর নাম বলতে হয়। এখন তো আমার মনে হয় বর্ধমানে অন্যতম শ্রেষ্ঠ, বর্ধমান কেন, এখনও পশ্চিমবঙ্গে কী ধরনের নাচ ও ভারতনাট্যম করে, ভালো কাজ করে, খুবই ভালো। তেমন ওড়িশি করে অমৃতা দাস, ভালো করে। পিয়ালি আছে, ভরতনাট্যমে সুকন্যা আছে, আমাদের ওই দিব্যশ্রী আছে। আচ্ছা, বর্ধমান শহরে অনেকেই আছে যারা এই কাজগুলো নাচের টিমের মধ্যে যে সমন্বয় সেরকম কিছু আছে অ্যাসোসিয়েশন আপনাদের টিমগুলো নিয়ে? আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, বড় আকার না হলেও বর্ধমান ডান্সার্স গিল্ড, যেটা আমরা দীর্ঘদিন বর্ধমান নৃত্য উৎসব পালন করে, বিশ্ব নৃত্য দিবস পালন করে আসছি, এবছরে হয়তো করব, সেটা আছে। আবার আরও দু একটা সংগঠন আছে যেখানে অনেকজন আমরা জড়ো হই, কাজ করি। খুব বড় কিছু না হলেও আমরা চেষ্টা করছি যাতে একটা কিছু করা যায়। ওই যা হয়, সবাই নিজে এত ব্যস্ততার মধ্যে থাকে যে আর হয়ে ওঠে না, এটা হয় আর কি। নাচের জন্য মানে গান নির্বাচন, যত মানে যেটা ক্রিয়েটিভ ডান্স বলা হয়, মানে গানের সঙ্গে নাচ, এইখানে একজন আপনি প্রশিক্ষক বলুন, অধ্যক্ষ বলুন, একটা নাচের সংস্থা, গান নির্বাচনটা কতটা গুরুত্বপূর্ণ নাচের সঙ্গে? 100 ভাগ গান নির্বাচনটা অত্যন্ত গুরুত্ব, কারণ আমরা দেখেছি বিভিন্ন উৎসবে এবং বিভিন্ন জায়গায় জাজমেন্ট করতে গিয়ে বাচ্চা ছেলেরা এমন ধরনের গান নির্বাচন করে যে তাদের নির্বাচন করে দেওয়া হয়। হ্যাঁ, ওরা তো করে না, করে দেয়। তাহলে সেই সব অভিভাবক বা শিক্ষকদের একটু ভাবা উচিত যে একটা বাচ্চা কী ধরনের নাচ করবে, এবার সেই ধরনের নাচ যখন তারা বাঁচে, তাহলে তার অঙ্গভঙ্গিও, তার মুভমেন্টসও সেইভাবেই করতে হয়, সেই চোখে লাগে একটা অত্যন্ত দৃষ্টিকটু অনেক সময় হয়ে যায়। এটা খুবই জরুরি। আর তারপর কোন পরিবেশে নাচ করছি, কোন উৎসবে নাচ করছি, কী জন্যে নাচ করছি, এত কিছু ভাবনা করেই আমাকে একটা গান নির্বাচন করতে হয়। দুমদাম করে কোনো একটা গান শিখেছি, এটাই মুখস্থ হয়েছে, এটাই করে দিলাম, এটা করাটা বাঞ্ছনীয় নয়। হয় অনেকে হয়তো, কিন্তু আমার মনে হয় গান নির্বাচনটা অত্যন্ত ভেবেচিন্তে করা উচিত সকলেরই। আপনি মতামত দিচ্ছেন, এই মতামতগুলো আমার ভালো লাগে, অনেকেরই হয়তো ভালো লাগবে। সেহেতু আপনাকে একটা মানে প্রশ্ন করবার ইচ্ছা এসে যাচ্ছে। সেই প্রশ্নটা হচ্ছে, আপনারা নাচ করেন, বিশেষত কোভিড পিরিয়ডে দেখা গেছে যখন সব অনুষ্ঠান বন্ধ ছিল, মঞ্চ বন্ধ ছিল, তখন একটা জিনিস বেড়েছে, যারা নাচ করে, যারা গান করে, তারা নিজের বাড়িতেই করতো এবং সোশ্যাল মিডিয়ায় করতো, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা কিন্তু তাদের নাচটাকে মানে
বহু শরীর- লোকের সামনে না হলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বহু লোকের কাছে পৌঁছতে পারতো। এই সোশ্যাল মিডিয়ায় নাচ বা গান এটা দেওয়ায় এটা কি তাদের পক্ষে ভালো হচ্ছে, মানে কতটা উপকার লাগছে আগামী দিনে এটা কিভাবে? আমরা তো প্রযুক্তিকে তো ফেলতে পারবো না, এবং নতুনকে অস্বীকারও করতে পারবো না। আমাদেরকে সব রকম মিলিয়েই চলতে হবে, নতুনকে তো আমাদের নিতেই হবে। এবং আমি কিভাবে নিচ্ছি সেটা আমার দেখার, আমি কী ধরনের নাচ পরিবেশন করছি, কীভাবে গান পরিবেশন করছি, সেটা মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হবে সেটা আমার নির্বাচনের ক্ষেত্রে দেখতে হবে। তো সোশ্যাল মিডিয়ায় আমরা কাজ করেছি কোভিডের সময়, সত্যিই আমরা ঘরে বসেই কাজ করেছি। প্রচুর মানুষ এতে একটা সুবিধা হয়েছে, যেমন একটা হলে 400-500 বেশি লোক দেখে না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক লোক দৌলতে হাজার হাজার লোক আমাদের এই এবং পারফরমেন্স তার মতামত জানাতে পারে। মতামত জানতে পেরেছে। এটা একটা ভালো লক্ষণ। আমরা ভালোভাবে নিয়েছি, ভালোভাবে মানুষ গ্রহণ করেছে। এবার যে ওই ওই প্ল্যাটফর্মটা যে খারাপভাবে গ্রহণ করেছে সে খারাপভাবে করেছে। এরই সঙ্গে মানে কিছুটা মিল আছে। একটা প্রশ্ন করব আপনাকে, যে বিশেষত নাচ মঞ্চে অনেক আলো থাকে, মিউজিক থাকে, মঞ্চে নানা রকম সুযোগ সুবিধা থাকে, রঙিন আলো থাকে, সেইখানে নাচ করা আর একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশে, ধরুন একটা নদীর ধার, পুকুরের ধার বা কিছু গাছের ছায়ায় নাচ করা, দুটোর মধ্যে কোনটা আপনার বেশি পছন্দ? না, দুটো জায়গা আছে। ধরুন আপনি খুব সুন্দর একটা প্রকৃতিকে নিয়ে একটা নৃত্য ভাবলেন, তার কম্পোজিশন করলেন, সেটা প্রকৃতির করতেই পারেন, না হওয়ার কিছু নেই। খুবই ভালো লাগে, অনেকেই করে, আমরাও অনেক সময় করেছি। আর মঞ্চে তো একটা আলো, আমার মনে হয় যে আমার যে গানটা নির্বাচন করছি এটাতে আলোর খেলা দরকার। কোথাও অন্ধকার, কোথাও আলো, কোথাও জল, এটার জন্য অবশ্যই মঞ্চ এবং প্রকৃতি দুটোই মিলেমিশে আপনি যদি আপনার নির্বাচনটা যদি ঠিক রাখেন, আপনি এটা করতেই পারেন। দুটোই ভালো, কোনো অসুবিধা কিছু নেই। এত রকম নাচের মধ্যে আপনার মানে আপনি বিশেষত কোন নাচটাকে আপনি বেশি মানে আপনার প্রিয়? আমি তো ক্রিয়েটিভের যেহেতু ছাত্র, আমি সৃজনশীলটাই বেশি করি, এবং আমার যেহেতু আইপিতে থাকাকালীন বিভিন্ন গুরুর সাথে সংস্পর্শে থাকার জন্য আমি ভারতনাট্যম, গৌড়ীয়, ওডিসি এগুলো নিয়মিত করেছি। ভালো লাগে। ভারতবর্ষে প্রচুর নাচ আছে, কোনো নাচটাই ফেলে দেওয়ার মতো নয়, দেশ বিদেশেরও নাচ আছে। আপনি কতটা গ্রহণ করতে পারলেন, কতটা নিজেকে সমৃদ্ধ করতে পারলেন, কতটা মঞ্চে দিতে পারলেন, সব মিলিয়ে আপনার। আপনি যখন নাচের স্কুল শুরু করেছিলেন তখন মানে মেয়ে বা ছেলে, ছাত্রছাত্রী আপনার কাছে যেভাবে আসতো, অভিভাবকদের গানে নাচের স্কুলে নিয়ে আসার ঝোঁক যতটা আপনি দেখেছেন, বর্তমান সময়ে কি সেই ঝোঁকটা বেড়েছে না কমেছে? না, আগে যারা যতদিন, আমি তো অনেক দিন হলো, আগেকার ছেলেমেয়েদের যেভাবে বাবা মারা নিয়ে আসতো তার তুলনায় এখন চাহিদা একটু বেশি, ঝোঁক বেড়েছে। এখন আগে যারা আমার ছেলে মেয়ে নাচ গান করবে তারাই নিয়ে আসতো মূলত, এবং তারা দীর্ঘদিন করে শিখতো, সেইভাবে তারা পারফর্ম করতো। কিন্তু এখন আপনার ছেলে মেয়ে বাড়িতে টিভি দেখে নাচ করে, মোবাইল দেখে নাচ করে, আমার ছেলে মেয়ে দারুণ নাচ করে, গোটা ঘর নিচে বেড়ায়, নিয়ে চলে আসছে। তারপর দেখা গেলো সে 1 বছর 2 বছর পর তার আর কোনো হদিশ পাওয়া গেল না। এরকম হয়েছে। এখন ওই সোশ্যাল মিডিয়ার যুগে শুধু ছেলে মেয়েদেরকে যত তাড়াতাড়ি আমরা মঞ্চে দেখতে পাবো, আমার মোবাইলে দেখতে পাবো, এই ঝোঁকটা একটু বেশি। মানে আসল মানে পরিণত হওয়ার আগেই তাকে মঞ্চে, হ্যাঁ অবশ্যই, আত্মীয় স্বজনের কাছে একটা বাহবা পাওয়া যাবে, এই জিনিসটা আপনার দেখতে পাচ্ছেন। আমি আপনার কাছে শেষ, যেটা আমরা শেষের দিকে চলে আসছি, আপনার কাছে শেষ একটা অনুরোধ করব যে আপনি এত সুন্দর আলোচনা করলেন, আপনার মঞ্চে বর্ধমানের বয়ের মানুষ মঞ্চে আপনার অনেক মঞ্চে দেখেছে। এরই মধ্যে আবার আপনি জেলখানাতেও গিয়ে কিছু শিখিয়েছেন। এই জেলের অংশটার পরেই আপনাকে আমরা অন্য একটা প্রশ্নে চলে যাবো। একটু সংক্ষেপে যে আপনারা যে সংশোধনাগারে যে আপনি শেখাচ্ছেন সেই ব্যাপারটা একটু সংক্ষেপে জানান। হ্যাঁ, এটা আমার একটা সত্যি খুব আনন্দ দেয় এই কাজটা করলে, এবং আনন্দ পাই। বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে আমি আবাসিক নিয়ে দীর্ঘদিন কাজ করছি। সেখানে যারা লাইফার আর কি, তাদেরকে নিয়ে আমাদের মূলত কাজ করতে হয়, এবং তাদের বাইরে বের করার একটা অনুমতি পাওয়া যায় কারা দপ্তরের
মানে অনুমোদন প্রাপ্ত থাকলে। তো আমরা সেটা নিয়ে আমি দীর্ঘদিন করছি। অনেক ছেলেমেয়ে এখান থেকে ভালো হয়েছে, ছাড়া পেয়েছে, ভালো কাজ করছে, অনেকে বেরিয়ে গেছে, বাংলাদেশে চলে গেছে, তারা নিয়মিত যোগাযোগ রাখে, তারা এখনও করে। আমাদের আগামী যে অনুষ্ঠান আমরা বর্ধমান শহরে সব কটা উৎসবই প্রায় করেছি, পশ্চিমবঙ্গ সরকার অনুষ্ঠান করেছি। ফুডিশ ক্লাবে আপনাদের পরিচালনার একটা হ্যাঁ সংসদের অনুষ্ঠান আমরা বর্ধমান উৎসব করেছি, কাঞ্চন উৎসব, পৌশালী উৎসব, ফুডিশ ক্লাব, চুরুলিয়ায় নজরুল মেলা, মেমারি ওখানে আপনি কি ধরনের গান নির্বাচন করেন সাধারণত? না, যেটা এটা ওপেন প্রোগ্রাম তো, আর যেহেতু ওরা তো কেউ শেখে আসেনি, তো সেই জন্য ওদেরকে একটু ওই ফোক বেস রবীন্দ্রনৃত্য মানে রবীন্দ্রনাথের গান, যে কোনো সাধারণ মানুষের ভালো লাগবে, গুনগুন করবে, একটু জনপ্রিয় গান দিয়ে ওদের করি, এবং ওরা খুব ভালো কাজ করছে। কারা দপ্তর এই নিয়ে খুব খুশি। এই কাজটা খুবই ভালো হচ্ছে সারা পশ্চিমবঙ্গব্যাপী। আমি মানে যে প্রশ্নটা করছিলাম, আমরা শেষের দিকে চলে এসেছি। আপনার নাচ মানে আপনার ছাত্রছাত্রীদের নাচ তো সবাই বর্ধমান শহরে যারা নাচ ভালোবাসে, গান ভালোবাসে, অধিকাংশ মঞ্চেই দেখেছে। আপনার ব্যক্তিগত যে পারফরমেন্স, সেটাও বর্ধমান শহরের মানুষ যারা অন্তকে নাচের অনুষ্ঠান দেখতে যায় দেখেছে। কিন্তু আজকে আপনার কাছে একটা অনুরোধ করবো, আপনি কোনো একটা আপনার পছন্দের গানে 2 লাইন আপনি আমাদের সামনে একটু পারফর্ম করে দেখাবেন। আমরা দেখতে চাই আমাদের যারা এই অনুষ্ঠানটা দেখবে, তারা এই যারা অন্তকে নাচের প্রতি যাদের দখল আছেন, যারা নাচ ভালোবাসে, তারা এই গানের লাইনটা না বললেও, গানটা না বাজলেও, তারা নিশ্চয়ই আপনার এই যে পারফর্ম দেখে তারা নিশ্চয়ই অধিকাংশ জন বুঝতে পারবে যে কোন গানের উপর আপনি এই নাচটা করবেন। কঠিন ব্যাপার, ঠিক আছে, আমি চেষ্টা করছি। আমরা কিন্তু নাচের কথা, নাচের লাইন কিছুই জানাচ্ছি না। নিশ্চয়ই অধিকাংশ দর্শক যারা নাচকে নিয়ে থাকেন, তারা নিশ্চয়ই আপনার নাচের এই অংশটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। ঠিক আছে, আপনাদের অনুরোধে আমি চেষ্টা করছি যে অত্যন্ত জনপ্রিয় একটি গান আমি অনেকবার করেছি। যারা আমার নাচ দেখেছেন ছোট থেকে বা আমাকে দেখেছেন, আশা করি বুঝতে পারবেন আমরা আমাদের অনুরোধ মতো উনি একটি নাচের একটা অংশ করে দেখাচ্ছেন, এবং এই নাচের সঙ্গে সঙ্গেই আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। আগামী দিনে নিশ্চয়ই আমরা আবার ওনার কাছে ফিরে আসবো। ওনার এই মহড়া কক্ষে ওনার আরও কিছু আলোচনার আছে, সেটা আগামী দিনে নিশ্চয়ই আপনাদের সামনে আমরা তুলে ধরব। নমস্কার।